নমস্কার বন্ধুরা, এখন পড়ছি নন্দীবাড়ির সাত, চতুর্থ পর্ব। গায়ের ব্যথায় মৃদঙ্গবাবু বড্ড কাহিল হয়ে সকালবেলায় উঠে উহ আহ করছিলেন। তাকে কখনো বাঘে কামড়ায়নি বটে, কিন্তু বাঘে কামড়ালে কি হতে পারে তাই যেন হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন তিনি। মাত্র দুদিন ডন বৈঠক করলে যে এরকম হাড় মর্মর ব্যথা হয় তা জানা ছিল না তার। তবে গজু পালোয়ান বলেছে ব্যথা জব্দ করার ওষুধ হলো ডন বৈঠক চালিয়ে যাওয়া। তার কুস্তির আখড়ায় ভর্তি হওয়ার খবর শুনে তার মা গজু পালোয়ানকে সাপ সাপান্ত করছেন। তার বউ মুখে আঁচল চাপা দিয়ে হাসছেন। ভাই গৌরাঙ্গ বলেছে দাদাকে সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। শুধু তার বাবা ভুজঙ্গবাবুই যা একটু উৎসাহ দেখিয়েছেন। ভ্রু তুলে বলেছেন, মগজটা তো আর খুলবে না, তবু যা হোক শরীর আর স্বাস্থ্যটা একটু খুলুক। বাড়িতে একজন দারোয়ান বা পাহাড়দার গোছের লোকও তো থাকা দরকার। সকালে ছাদে উঠে স্কিপিং করার চেষ্টা করছিলেন মৃদঙ্গবাবু। বার কয়েক পায়ে দড়ি জড়িয়ে আছাড় খেয়েছেন, তাতে হাঁটুর নুনছাল উঠে গিয়েছে। কিন্তু সাধনা ছাড়া যে এ জিনিস সম্ভব নয় তাও বুঝতে পেরেছেন। এমন সময়ে রামু এসে খবর দিল, সেই যে বোয়াল মাছের মতো মুখওয়ালা লোকটা সে দেখা করতে এসেছে। বোয়াল মাছের মতো মুখ? কে রে লোকটা? আরে ওই যে শীতল মান্না না কি যেন নাম। নামটা শুনে মোটেই খুশি হলেন না মৃদঙ্গবাবু। তবে একটু হাঁপ ছাড়ার জন্য নিচে নামলেন তিনি। আজও শীতল মান্নার মুখে বড় বড় দাঁতের বিগলিত হাসি। হ্যাঁ, শুনলাম ব্যায়াম করছিলেন। ওই একটু আধটু। বাহ বাহ, ব্যায়াম করা খুব ভালো জিনিস মশাই। নিয়মিত ব্যায়াম করলে খিদে বাড়ে, মেধা বাড়ে, ছাতি বাড়ে, ঘুম হয়। শীতল মান্না বলে। হ্যাঁ, সেই রকমই শোনা যায় বটে, মৃদঙ্গবাবু বলেন। তবে একটা কথা বলি, কিছু মনে করবেন না যেন। না, কথাটা কি? ব্যায়াম করুন, খুব ভালো কথা, কিন্তু ওই গজুগন্ডার আখড়ায় ভর্তি হয়ে কি আপনি ঠিক কাজ করলেন? শীতল মান্না জিজ্ঞাসা করে। গজু ওস্তাদ কি গুন্ডা নাকি? মৃদঙ্গবাবু জিজ্ঞাসা করেন। আর বলবেন না মশাই, শুধু গুন্ডা? ওই আখড়া তো গুন্ডা তৈরির কারখানা। এই শহরে যত মারপিট খুন খারাপি হয় সবার পেছনে তো গজু গন্ডার দলবল মশাই। শীতল মান্না বলে। তাই নাকি? আমার জানা ছিল না। চুপি চুপি বলে রাখছি মশাই, যত তাড়াতাড়ি পারেন নাম কাটিয়ে দিয়ে চলে আসুন। আর ওই যে জগাই দাস, ওটিও এই গজু গন্ডার চেলা কিনা। চুরি ছিনতাই ডাকাতি কিছু বাকি নেই। আবার চোরাই মালের ও তার বাড়িতে লুকিয়ে রেখে যায়। তাই নাকি? কিন্তু আপনি যে সেদিন বলেছিলেন চোরের মতো ঢুকলেও জগাই নাকি চুরি করে না, মৃদঙ্গবাবু বলেন। আপনি ভুল বুঝেছেন মৃদঙ্গবাবু। আমি বলেছি যে সেসব বাড়িতে চুরি করতে ঢোকে না, কোনো কোনো বাড়িতে ঢুকে অন্য বাড়ির চোরাই মাল রেখেও যায়, যাতে তার বাড়িতে সার চলে ধরা না পড়ে। সুযোগ মতো আবার সেই চোরাই মাল সরিয়ে নিয়ে যায়। ধুরন্ধর চোর মশাই। শীতল মান্না বলে। আমাদের বাড়িতে কি কিনি সে কিন্তু কিছু চুরি করেনি, মৃদঙ্গবাবু জানায়। সেইটাই তো ভয়ের কথা। এমন হতেই পারে সে হয়তো কোনো চোরাই মাল রাখতে এসেছিল,
চিন্তা করে দেখুন, আপনারা বিশিষ্ট মানুষ, শহরের মান্যগণ্য লোক, আপনাদের একটা প্রেস্টিজও তো আছে। এখন ফস করে যদি আপনাদের বাড়ি থেকে চোরাই মাল বেরোয়, তাহলে কি আপনাদের সম্মান থাকবে? শীতল মান্না বলে। মনে মনে একটু ভয় খেয়ে মৃদঙ্গবাবু বললেন, তাহলে কি করা উচিত বলুন তো? আমি বলি কি, ভালো করে সারা বাড়ি খুঁজে দেখুন জগাই কোনো জিনিস রেখে গিয়েছে কিনা। আপনার ঘরেই রাখার সম্ভাবনা বেশি। শীতল মান্না বলে। কি রকম জিনিস হতে পারে বলুন তো? সোনা দানা, হিরে জহরত বা আর কিছু? মৃদঙ্গবাবু বলেন। আল টপকা বলি কি করে বলুন, তবে শুনতে পাচ্ছি নন্দীবাড়ির শাঁখ, মানে সেই পুরনো শাঁখটা চুরি হয়েছে, সেটাই কিনা ভাবছি। ঠিক আছে, কিন্তু খুঁজে পেলে আমি বরং দারোগা বিষ্ণুবাবুকে পৌঁছে দেব, মৃদঙ্গবাবু জানান। টপ করে এক হাত জিভ কেটে শীতল মান্না বলল, খবরদার ও কাজও করতে যাবেন না। বাগে ছুলে 18 ঘা, তো পুলিশে ছুলে 36। কাজ কি পুলিশের ঝামেলায় জড়িয়ে? নন্দীবাড়িতে আমার নিত্যি যাতায়াত, আমার হাতে দেবেন, পৌঁছে দিয়ে আসবো। বেশ বড় সড়ো দক্ষিণাবর্ত শাঁখ মশাই, গায়ে নকশা আছে। এই কথায় ভারী দোটানায় পড়ে গেলেন মৃদঙ্গবাবু। শাঁখটার প্রতি তার একটা রহস্যময় দুর্বলতা আছে বটে, কিন্তু জিনিসটা যে তার নয় এটাও তো স্বীকার করতে হবে। আর বাস্তবিকই তো চোরাই জিনিস বাড়িতে রাখা বিপজ্জনক, থানা পুলিশ হতেই পারে। তার এই দোনামোনা ভাবটা লক্ষ্য করি শীতল মান্না বলল, মনে হচ্ছে আপনি নিজেও কিছু একটা সন্দেহ করছেন। তা গিয়ে দেখে আসুন না, ওরকম কিছু আপনার ঘরে জগাই ফেলে গিয়েছে কিনা। মৃদঙ্গবাবু ভালো মানুষ, বেশিক্ষণ পেটে কথা চেপে রাখার অভ্যাস তার নেই। একটা বড় শ্বাস ফেলে বললেন, হ্যাঁ, একটা শাঁখ জগাই রেখে গিয়েছে বটে। চোখ গোল করে চিন্তিত শীতল মান্না বলে, গিয়েছে? তাহলে ও জিনিস যত তাড়াতাড়ি পারেন বিদেয় করুন। শুধু পুলিশের হুজ্জতি নয়, শুনেছি ওই শাঁখ অভিশপ্ত, নানা অশৈলী কাণ্ড হয় শাঁখ বাড়িতে রাখলে। এবার একটু বুদ্ধি খাটিয়ে মৃদঙ্গবাবু বললেন, ঠিক আছে, শাঁখ আমি নিয়ে আসছি, তবে মাফ করবেন, আপনার হাতে ওটা দিতে পারবো না, কারণ আপনার সঙ্গে আমার পরিচয় মাত্র 2 দিনের। আমি নিজে ওই শাঁখ গিয়ে নন্দীবাড়িতে পৌঁছে দেব। চোখ বড় করে হাঁ হয়ে খানিকক্ষণ মৃদঙ্গর দিকে চেয়ে থেকে শীতল মান্না গদগদ গলায় বলে, আপনার উপর শ্রদ্ধা বহুগুণ বেড়ে গেল মশাই। আপনি সত্যি একজন কাণ্ডজ্ঞানওয়ালা মানুষ। সত্যি তো, উটকো একটা লোকের হাতে ও জিনিস এক কথায় তুলে দেয়া কি উচিত? কিন্তু মুশকিল হলো আমি নন্দীবাড়ি চিনি না, কোনোদিন নামও শুনিনি, মৃদঙ্গবাবু বলেন। তাতে কি, আপনি চিনবেনই বা কি করে? আমি আপনাকে নিয়ে যাব। বেশি দূরও নয়, শহর ছাড়িয়ে মাইল খানেক। আমার তো সারাদিনের জন্য রিক্সা ভাড়া করাই থাকে, ওই যে ফটকের বাইরে আমার রিক্সা, আমি নিয়ে যাচ্ছি আপনাকে, ফের পৌঁছেও দিয়ে যাব। কোনো চিন্তা করবেন না, রোদ আর চড়বার আগেই চলুন বেরিয়ে পড়ি। শীতল মান্নার তাড়াহুড়োটা একটু সন্দেহজনক। মৃদঙ্গ আবার ভাবলেন, কথাগুলো তো আর অযৌক্তিক বলছে না। তিনি দোতলায় উঠে শাঁখটা আলমারির মাথা থেকে নামিয়ে একটু দেখলেন শাঁখটাকে। তার শরীরে একটা শিহরণ হচ্ছে। শাঁখটা সামান্য জিনিস নয়, ফেরত দিতে তার বেশ কষ্ট হচ্ছে,
কিন্তু অন্যের জিনিস তো দখলও করা উচিত নয়। শাকটা একটা নাইলনের ব্যাগে ভরে নিলেন। সিঁড়ি বেয়ে নামবার সময় তিনি দেখতে পেলেন শীতল মান্না বারান্দা থেকে নেমে বাগানে দাঁড়িয়ে কার সঙ্গে যেন ফোনে উত্তেজিতভাবে কথা বলছে। দৃশ্যটা খুব একটা ভালো লাগলো না তার, মনটা টিকটিক করছে। রিকশায় উঠে হুডটা তুলে দিল শীতল মান্না, বলল, ওহো, আপনি খুব সাচ্চা মানুষ মশাই। এই কলিযুগে আপনার মতো মানুষের সঙ্গে দেখা হওয়াও ভাগ্যের কথা। সহজ ছাড়িয়ে রিকশাটা ফাঁকা জায়গায় এসে পড়ল। আশেপাশে জনমনীষী দেখা যাচ্ছে না। একটু উদ্বেগের সঙ্গে মৃদঙ্গবাবু জিজ্ঞেস করলেন, কত দূর বললেন? আর মাইল তাক। রাস্তা ভালো নয় তো, তাই সময় লাগছে, শীতল মান্না জানায়। আচমকা যে কাণ্ডটা ঘটল তার জন্য মোটেই তৈরি ছিলেন না মৃদঙ্গ। একটা বাঁশ ঝাড় পেরিয়ে যাচ্ছে রিকশাটা। গোটা চারেক ছোকরা বাঁশ ঝাড়ের আড়াল থেকে বেরিয়ে এসে রিকশাটা দাঁড় করালো। পট করে একজন শীতল মান্নাকে বুকের জামা খিমচে ধরে টেনে নামালো, আর অন্যজন মৃদঙ্গকে। শীতল মান্না প্রাণপণে চেঁচাচ্ছিল, বাঁচাও বাঁচাও, ডাকাত! পরপর দুটো ঘুষি খেয়ে শীতল মান্না কাটা কলা গাছের মতো রাস্তায় পড়ে গেল। ছেলেগুলো বিনা বাক্যে মৃদঙ্গবাবুর ব্যাগটা টেনে হিঁচড়ে কেড়ে নিল। মৃদঙ্গবাবু সদ্য ব্যায়ামাগারের কসরত করা শিখেছেন, ফলে ভিতরের একটা সুপ্ত বীরত্বের আচমকা জাগরণ ঘটায় তিনি জীবনে প্রথম একটা ঘুষি মারলেন। কিন্তু যাকে মারলেন সে ঘুষিটাকে পাত্তাই দিল না, উল্টে একটা হালকা ঘুষি বসিয়ে দিল মৃদঙ্গের নাকে। মৃদঙ্গ ঘুরে পড়ে গেলেন রাস্তায়, মাথা ভোঁ ভোঁ করতে লাগলো। অবশেষে কেঁদে কোকিয়ে শীতল মান্নাই এসে তুলে ধরল তাকে। উদ্বেগের সঙ্গে জিজ্ঞেস করলো, এ হে, নাক দিয়ে রক্ত পড়ছে নাকি? এ তো রক্তারক্তি কাণ্ড। নিজেকে ভারী বোকা বোকা লাগছিল মৃদঙ্গবাবুর। একটা বাচ্চা ছেলেকে কেউ যেন জুজুর ভয় দেখিয়ে হাত থেকে রসগোল্লাটা কেড়ে নিয়ে গিয়েছে। এত সহজে শাকটা আচ্ছাড়া হয়ে যাবে এটা ভাবতেই পারেননি মৃদঙ্গবাবু। চক্রান্তটা তিনি বুঝতেও পারছেন খানিকটা, কিন্তু কিছু করারও নেই। ছিনতাইবাজরা মোটর বাইকে উঠে হাওয়া হয়ে গিয়েছে। শীতল মান্না ফাঁকা রাস্তায় গলা ফাটিয়ে চিৎকার করছিল, আমিও ছাড়বো না, দেখে রাখিস, সব কটাকে চিনে রেখেছি। বিষ্ণু দারোগাকে বলে সব কটাকে পিছমোড়া করে বেঁধে আনাবো। সব জানি তোরা জগাই দাসের চেলা। মোটর বাইকের নম্বরও আমার মুখস্থ। 24 ঘন্টার মধ্যেই তোদের ব্যবস্থা হচ্ছে। হাঙ্গামা থেকে রিক্সাওয়ালা পালিয়ে গিয়েছিল। এবার ফিরে এলে তাকেও খুব ধমকালো শীতল মান্না। এ তোর কেমন ধারা ব্যবহার ফেলু? আমাদের বিপদে ফেলে পালিয়ে গেলি যে বড়। এখন শিগগির চল, মৃদঙ্গবাবুর নাক থেকে রক্ত পড়ছে দেখছিস না? শিগগির ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। ডাক্তারখানায় নিয়ে গিয়ে নাকে বরফ ঘষে রক্ত বন্ধ করার পর ওষুধ টষুধ দিয়ে যত্ন করে মৃদঙ্গবাবুকে বাড়িতে পৌঁছে দিল। বলল, একদম চিন্তা করবেন না, এ শাক আমি 24 ঘন্টার মধ্যে উদ্ধার করে আপনার হাতে পৌঁছে দেব। আপনি নিজে গিয়ে গোপাল নন্দীকে দিয়ে আসবেন। আমি এখনই থানায় গিয়ে ডায়েরি করাই। মৃদঙ্গবাবুর নাকের অবস্থা দেখে বাড়িতে প্রবল চেঁচামেচি শুরু হলো। মৃদঙ্গ গুন্ডাদের হাতে ঘুষি খেয়েছে শুনে তার মা অনন্তবালা দা নিয়ে বেরুতে চাইছিলেন। স্ত্রী হাপুস নয়নে কাঁদতে লাগলেন। মেয়ে ছলো ছলো চোখে এসে বাবাকে জড়িয়ে ধরে বসে রইল, আর ভুজঙ্গবাবু ফুঁসে উঠে বললেন, কাঁচি মেরে ফেলে দিতে পারলি না? ধোবি পাটে আছাড় মারতে পারলি না? একটা কুংফু কিকো দিতে মারতে তো পারতিস।
মৃদঙ্গবাবু সারাদিন খুব অন্যমনস্ক রইলেন। শাঁখ টাক নিয়ে তিনি ভাবিত নন। তিনি গভীরভাবে শুধু ভাবছেন আমি যে ছেলেটাকে একটা ঘুষি মারলুম, ছেলেটা সেটা টেরই পেল না কেন। নিশুত রাতে মৃদঙ্গবাবু আজও স্বপ্ন দেখছিলেন। এমন সময় পায়ে নাড়া খেয়ে চোখ চাইতেই অন্ধকার থেকে কে যেন বলে উঠল, টর্চ জ্বালাবেন না কর্তা, আমি জগাই। জগাই? কিন্তু শুনলাম তুমি মারা গিয়েছ। ভুল শোনেননি, একরকম তাই। 16 আনা বেঁচে আছি বলা যায় না। তোমার কাছে আমার বড্ড অপরাধ হয়ে আছে, মৃদঙ্গবাবু জানান। বলেন কি? অপরাধ কিসের? শাঁখটা রেখে গিয়েছিলে, আমি তা আগলে রাখতে পারিনি। সর্বনাশ, কি হয়েছিল বলুন তো? জগাই জানতে চায়। খুব অনুতাপের সঙ্গে মৃদঙ্গ ঘটনাটা বললেন। জগাই একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি খুব সোজা মানুষ, ঘটনাটা যে সাজানো তা ধরতে পারেননি। একটা কথা বলবে জগাই, আমি একটা ব্যাপারের মাথা মুন্ডু বুঝে উঠতে পারছি না। কি ব্যাপার বলুন তো? যারা ছিনতাই করেছিল আমি তাদের মধ্যে একটা ছেলের মুখে একটা ঘুষি মেরেছিলাম, কিন্তু কি আশ্চর্য, ছেলেটা ঘুষিটা যে তার মুখে লাগলো তা যেন টেরই পেল না। তোমার কি মনে হয় আমার ঘুষিতে কোনো জোর নেই? কি যে বলেন মৃদঙ্গবাবু, ও সব ভাবছেন কেন? আসলে ঘুষোঘুষি তো আপনার লাইন নয়। ছেলেটার লাগুক আর না লাগুক, টের পাক বা না পাক, আপনি যে মেরেছিলেন সেটাই তো সাহসের কাজ। না হে জগাই, তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ, ওতে ভবি ভুলবার নয়। আমি ভাবছি আমার গায়ে আর একটু জোর থাকলে শাঁখটা এত সহজে কেড়ে নিতে পারতো না। কি বলো? মৃদঙ্গবাবু বলে। তা বলে সবাই কি আর রুস্তম হবে নাকি মৃদঙ্গবাবু? আপনার মতো ভাবুক লোককেও তো পৃথিবীতে দরকার। সবাই ঘুষোবাজ হয়ে গেলে দুনিয়াটা কি বাসযোগ্য থাকবে? জগাই জানায়। আহা, তা বলে তো গায়ের জোরটা কোনো খারাপ জিনিস নয়। আর সেই জন্যই আমি 4 দিন হলো গজু পালোয়ানের আখড়ায় নাম লিখিয়েছি। জগাই বিস্ময়ের সঙ্গে বলে, বলেন কি মশাই? শেষে হাত পা মটকে পড়ে থাকলে কি হবে? আমাকে ভড়কে দেওয়ার চেষ্টা করো না। আজ নিজের কেরামতি থেকে নিজের ওপর ঘেন্না এসে গিয়েছে, মৃদঙ্গবাবু জানান। দেখবেন কর্তা, কসরত করে চেহারা বাগানোর পর আবার রদ্দা টদ্দা মেরে বসবেন না। চালাকি করো না জগাই, তুমিও যে একজন পালোয়ান তা আমি জানি। এবার জগাই একটা দীর্ঘশ্বাস ফেলল। জগাইয়ের দ্বিতীয় দীর্ঘশ্বাসটা পড়ল ভোর রাতে, লোকেনবাবুর শোয়ার ঘরে। যখন লোকেনবাবু বিছানায় উঠে বসে জগাইয়ের দিকে পিস্তল তাক করে বললেন, 3 গুনতে গুনতে পাতলা হয়ে যা। 1। তীরে এসে তড়ি ডুবলে দীর্ঘশ্বাস পড়ারই কথা। লোকেনের বাড়িতে দুজন পাহারাওয়ালা, 2টো অ্যালসেশিয়ান কুকুর এবং বন্দুক পিস্তল আছে। এ বাড়িতে ঢোকার কথা কোনো চোর বা ডাকাতও স্বপ্নে ভাবে না, কারণ লোকের নিজেই তাদের ধর্মবাপ। কিন্তু জগায়ের জেদ হলো যে বাড়িতে ঢোকা যত কঠিনই হোক সে সেই বাড়িতেই ঢুকবে। ঢুকলো। 2জন পাহারাদারদের একজন বাগানে রাউন্ড মারছিল, অন্যজন ফটক আগলে বসেছিল। সাধারণত চোরেরা সদর দিয়ে ঢোকে না, তাই সদরের পাহারা একটু ঢিলে হয়।
তাই জগাই সদরটাই বেছে নিয়েছিল। পাহারাদারটাকে ঘায়েল করতে লেগেছিল মাত্র কয়েক সেকেন্ড। এরপর আরো কিছু কায়দা করে জগাই একেবারে লোকেনের শোবার ঘরে। এইরকম সময়ে লোকেনের ঘরে ঢুকতে যখন বাধা পেল না, তখন লোকেনের ঘরের ভিতর ঢুকে জগাই তাজ্জব। বেশ চমৎকার দৃশ্য সেখানে। ঘরে একটা মৃদু সবুজ আলোর ডুম জ্বলছে। খাটের উপর লোকেন গভীর ঘুমে। তার শিয়রি জলজ্যান্ত শাঁখটা। মনে হচ্ছে ঘুমানোর আগে শাঁখটা নিয়ে তিনি পরখ করছিলেন। দুনিয়াতে যে কোনো লাইনই যারা খুব উন্নতি করে তাদের কোনো না কোনো গুণ থাকেই। বড় পাজি হতে গেলেও মেধা আর বুদ্ধি কিন্তু কম দরকার হয় না। এলেবেলে লোকের মধ্যেও পাজি লোক মেলা আছে বটে, তবে গুণের অভাবে তারা এলেবেলেই থেকে যায়। লোকেন যে কত বড় পাজি তা একটু বাদেই বুঝতে পারলো জগাই। পা টিপে টিপে খাটের কাছটায় গিয়ে সবে শাঁখের দিকে হাত বাড়িয়েছে, কি করে যেন ঘুমের মধ্যেও তা টের পেল লোকেন। হয়তো শ্বাসের শব্দ পেয়েছে বা শরীরের তাপ। কোনো মানুষ যে শোয়া অবস্থা থেকে ওরকম ছিপটির মতো উঠে বসতে পারে তা যেন দেখেও বিশ্বাস হচ্ছিল না জগাইয়ের। শোয়া থেকে এত তাড়াতাড়ি মাথা তোলা দিতে পারে একমাত্র কেউটে বা গোখরু। সে হাঁ হয়ে গেল। ভালো জিনিসের প্রশংসা না করাটাও অন্যায়, ওটা ছোট মনের পরিচয়। সে বলে উঠল, বাহ, আপনার বডি তো খুব ফিট মশাই। লোকেন স্থির দৃষ্টিতে তার দিকে চেয়ে বলল, তুই কে? কে চাস? কথাটা গায়ে মাখল না জগাই। সব প্রশংসা গলায় বলল, ইচ্ছে করলে ভালো জিমন্যাস্ট হতে পারতেন মশাই। ঠিক এই সময়ে ভোজবাজির মতো কোথা থেকে যেন একটা পিস্তল উঠে এলো লোকেনের হাতে। দেখে হাঁ হয়ে গেল জগাই। অবাক গলায় বলল, গেলাপোতার মেলায় জাদুকর গজপতিকে দেখেছিলাম মশাই। দুটো খালি হাত, কিচ্ছু ছিল না, হঠাৎ ফস করে ইস্কাপনের টেক্কা উঠে এলো হাতে। কোথা থেকে পিস্তলটা বের করলেন বলুন তো? ঠাউরি করতে পারলুম না। লোকেন দাঁতে দাঁত পিষে বলল, ঘরের মধ্যে খুনটা করতে চাইছি না, 3 গুনতে গুনতে পাতলা হয়ে যা। 1। জগাই জানে এই অবস্থায় সে খুন হয়ে গেলে লোকেনের ফাঁসি বা যাবজ্জীবন হবে না, কারণ ঘরে মাঝরাতে অনাহত লোককে মারলে সেটা খুনের মধ্যে ধরা হয় না। ইস, শাঁখটা হাতে প্রায় এসে গিয়েও কেঁচে গেল। তাই সে একটা দীর্ঘশ্বাস ফেলল। লোকেন বলল, 2। 3 বলার আর সময় হলো না লোকেনের। তার আগেই কাণ্ডটা ঘটল। হঠাৎ তার শিয়রে রাখা শাঁখটা থেকে একটা গভীর বায়ু মন্থন করা শব্দ উঠে এলো। তীব্র, গম্ভীর, ভয়ঙ্কর ঝোড়ো শব্দ, যেন কানকে বধির করে দিচ্ছিল। শাঁখের শব্দে থরথর করে কেঁপে উঠছে ঘর বাড়ি, জিনিসপত্র। কাঁপছে শরীর, কাঁপছে বাতাস, কেঁপে উঠছে মাটি। সেই আশ্চর্য শব্দে জগাইয়ের মাথাটা যেন ভোঁ হয়ে গেল। মাথা ঝিমঝিম করছিল জগাইয়ের। তবু তার মধ্যেই সে দেখতে পেল হাতের পিস্তল ফেলে দিয়ে 2 হাতে কান চেপে ধরেছে লোকেন। তারপর হঠাৎ তার চোখ উল্টে গেল। সে গোঁ গোঁ করে চিৎপটাং হয়ে পড়ে গেল বিছানার উপর। যেমন হঠাৎ করে বেজে উঠেছিল, তেমনি হঠাৎ করে থেমে গেল শাঁখের আওয়াজ। চারদিকটা ভীষণ নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ অবিশ্বাসের দৃষ্টিতে শাঁখটার দিকে চেয়ে রইল জগাই। তারপর সংবিত ফিরে পেয়ে চারদিক চেয়ে দেখল যে এর চেয়ে সুবর্ণ সুযোগ আর কি বা হতে পারে।
শাঁখটা তুলে নিয়ে সে চটপট সরে পড়ল। পরদিন সকালে লোকেনের মূর্ছা ভাঙল বটে, কিন্তু মুখে কোনো কথা ফুটল না, কেবল ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। সারা দিনই ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকা ছাড়া লোকেনের কাজ নেই। হাঁক ডাক নেই, মুখে বাক্য নেই, শাসন তর্জন নেই, এমনকি ওঠা নেই, হাঁটা নেই, হাসি নেই। লোকে বলা বলি করতে লাগলো, লোকেন বাবুর হলো কি? ডাক্তার এলো, কবরেজ এলো, শোভানুধ্যায়ীরা এলো, বন্ধু বান্ধব এলো। লোকেন শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে আর চেয়েই থাকে। খাওয়ালে খায়, শোয়ালে শোয়, বসালে বসে, হাঁটালে হাঁটে, কিন্তু নিজে থেকে সে কিছু করে না। বাড়িতে কান্নার রোল উঠল, পাড়া প্রতিবেশীরা আহা উহু করলো, আবার অনেকেই বলা বলি করতে লাগলো ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আসলে লোকেন বড় গুন্ডা ছিল কি না। এদিকে জগাই সেই চুরি করা শাঁখটা নিয়ে গিয়ে সেই নন্দী বাড়িতে আবার রেখে দিয়ে এলো, নিঃসারী রেখে দিয়ে এলো, যাতে কেউ না জানতে পারে। এইরকমই সময়ে গায়ে নাড়া খেয়ে ঘুম ভেঙে নিশুত রাতে বিছানায় উঠে বসলেন মৃদঙ্গ। কে হে, জগাই নাকি? যে আজ্ঞে, কিন্তু এ কি করছেন কর্তা? আপনার যে হাতে পায়ে ডুমো ডুমো গুলি ফুটে উঠেছে, বুকের ছাতি ঠেলে বেরুচ্ছে, গর্দানে গত্তি লেগেছে। মৃদঙ্গবাবু ভারী খুশি হয়ে বললেন, হবে না, রোজ ডন বৈঠক করছি, মুগুর ঘোরাচ্ছি, কসরত করছি, ছোলা খাচ্ছি, এখন তো আমার পাই পাই করে দৌড়তে ইচ্ছে করে, ধাই ধাই করে লাফাতে মন চায়, হা হা করে অট্টহাসি হাসতে ইচ্ছে যায়, আর খুব মারপিট করার জন্য হাত পা নিষ্পিস করে। জগাই সভয়ে বলল, ওই শেষ ইচ্ছেটা তো বড় বিপজ্জনক কর্তা। মৃদঙ্গবাবু একটু হতাশার গলায় বললেন, কি করব বলো, এখন যে আমার মারপিট করার জন্য বড্ড আই ঢাই হয়, নিজেকে সামলে রাখাই মুশকিল। রাস্তায় ঘাটে হাটে বাজারে লোকের সঙ্গে নানা ছুতোয় ঝগড়া লাগানোর চেষ্টা করি, কিন্তু কেউ তো তেড়ে আসে না তেমন। সবাই আমার চেহারা দেখে রণে ভঙ্গ দেয়। এ যেন ভেরুয়ার রাজত্ব। গুন্ডা মাস্তানগুলো গেল কোথায় বলো তো? সর্বনাশ, আপনি যে বড্ড হন্যে হয়ে উঠেছেন কর্তা, জগাই বলে। তা তো বটে, ঘুষির জোর বেড়েছে কিনা সেটা পরীক্ষা করে দেখার যে খুব ইচ্ছে, কিন্তু সুযোগই তো হচ্ছে না। তাই সেদিন ভারী বিরক্ত হয়ে বারান্দার একটা থামের গায়ে দুম করে একটা ঘুষি মেরে বসলাম। বটে, তারপর কি হলো? জগাই জানতে চায়। হ্যাঁ, থামটা বলে উঠলো, উহ। গল্পটাই এখানেই শেষ। সবাই ভালো থেকো, টাটা।